আমরা শুরু করব প্রথমে যেভাবে গত সেশন করেছিলাম সেভাবে, যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আগের সেশন দুইটা নিয়ে, তারপরে আমি আজকের সেশনের ব্যাকগ্রাউন্ডটা দিব। প্লিজ আমরা 5-7 মিনিট সময় নেই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আগের সেশনের, দেন প্লিজ আস্ক মি দ্য কোশ্চেন। আপনাদের দিক থেকে কে এটাকে করবেন আজকে, এটাকে মানে মডারেট করবেন, কে মডারেটর কে? স্যার আমি নজরুল ইসলাম। নজরুল সাহেব না? জি জি আচ্ছা, তাহলে আপনি মানে করেন, দেখেন কেউ হাত তুললে বাই করলে জানান। জি জি কোনো স্যার। প্রশ্ন না থাকলে তাহলে আমরা শুরু করে দেবো বিসমিল্লাহ করে। কোনো প্রশ্ন হ্যাঁ, আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হাত তুলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, যদি হাত না তোলা হয় তাহলে আমরা সাথে সাথে নেক্সট স্লাইডে চলে যাব, কেমন? জি স্যার। আচ্ছা, আর আরেকটা হলো, আমি চাই আসলে সবার থেকে পার্টিসিপেশন প্লিজ, কারণ আপনাদের যদি ক্লিয়ার না হয় এই সেশন কিন্তু আপনি আরেকবার আর পাবেন না কিন্তু। হ্যাঁ, কাজেই দিস দ্য টাইম। রুমান সাহেব মনে হয় হাত তুলেছেন, ঠিক আছে আমি আসতেছি। দিস ইজ দ্য টাইম, আপনাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের কোশ্চেন, প্লিজ ফিল ফ্রি। এবং এখানে কোনো লজ্জার কোনো ব্যাপার না, আমরা এখানে শিখতে এসেছি, আমি আপনাদের থেকে শিখবো, আর আমি চেষ্টা করবো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু শেয়ার করার জন্য। যে রুমান সাহেব বলেন। স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার আমরা মনিটরিং সম্পর্কে মোটামুটি আগে থেকেও কম বেশি জেনেছি, কিন্তু আমরা ইভলিউশন সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি এই আপনার সেশন থেকে জানতে পারছি যে এটা কর্মক্ষেত্রে মোটামুটি ভালো একটা ইফেক্টিভ সাইট। কিন্তু এই জিনিসটা আমরা ডেভেলপ বা আমি ব্যক্তিগতভাবে এটা ডেভেলপ করব কিভাবে, যে এই জিনিসটা আমার জীবনে ভালোভাবে কাজে লাগাতে পারি? আপনি ফার্স্ট স্লাইডে থাকেন প্লিজ, ফার্স্ট স্লাইডে, হ্যাঁ এখানে থাকেন। আচ্ছা শুনেন, আমি একটা বলি, আমি সেটা আসলে বলতে চাচ্ছিলাম, আসলে আমি মনিটরিং এরটাও আজকে কিন্তু করতে চাই নাই। যাই হোক, আপনাদের রিকোয়েস্ট আমি মনিটরিং শুরু করছি, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম, একটা আছে, একটা প্রপার অর্ডার আছে। আমার আসলে শুরু করা উচিত ছিল কিভাবে একটা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করে সেটা নিয়ে প্রায় 4 থেকে 5টা সেশন। এরপরে ওইটার পার্ট হিসাবে মনিটরিং, ওটার পার্ট হিসাবে ইভালুয়েশন আসবে, ঠিক আছে? তো যেহেতু আপনারা আগে মনিটরিং এটা চাচ্ছেন, সেজন্য আমি মনিটরিং এ চলে আসছি, কিন্তু আমাকে আবার ব্যাক করতে হবে প্রথম থেকে পরবর্তীতে আর কি। আচ্ছা, ইভালুয়েশনটার ব্যাপার নিয়ে এখন আপাতত এটা আপনারা মোটামুটি আরো কমপক্ষে 10 থেকে 12টা সেশনের পরে আমি ইভালুয়েশন ধরবো, কারণ ইভালুয়েশনটা হলো দ্য লাস্ট অ্যাক্টিভিটি। সেটা হলো জাস্ট, আমি ওই দিন আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একজন ডাক্তার যখন সে একটা রিপোর্ট দেখে তখন সে কিছু ডায়াগনোসিসের জন্য সে কি করে, সে কিছু টেস্ট দেয়। টেস্ট দেওয়ার পরেই দেন সে তার অভিজ্ঞতার আলোকে ভিত্তি করে দেন টেস্টের রেজাল্ট দেখে তারপর সে কিছু কমেন্ট করে এবং অ্যাকর্ডিংলি সে কিছু প্রেসক্রিপশন দেয়, তাই না? ঠিক ইভালুয়েশনটা কিন্তু এরকম, আপনাকে আগে একটা প্রজেক্ট সম্পর্কে ইনস এন্ড আউট এভরিথিং জানতে হবে এবং আপনার কিছু ভালো অভিজ্ঞতাও থাকতে হবে, তারপরে কিন্তু আপনি ইভালুয়েশনটা করতে পারবেন। তার আগ পর্যন্ত ইভালুয়েশন, আমি বললো আপনি এটা ক্লিয়ার হবে না আপনাদের কাছে। আর কি যেন বলে, ওই পুরোপুরি একটা প্রজেক্ট সম্পর্কে, একটা প্রজেক্ট কিভাবে ডেভেলপ করে ফ্রম জিরো টু দা, তারপর ইমপ্লিমেন্টেশন, এবং ইমপ্লিমেন্টেশনের চ্যালেঞ্জ এগুলো সবকিছু জানার পরেই দেন আমরা আসবো ইভালুয়েশনে। কারণ ইভালুয়েশনটা আমি একটু করে বলেছিলাম যে এরকম, যে আপনি যখন একটা প্রজেক্ট ইভালুয়েশন করতে যাবেন, আপনি যখনই একটা প্রবলেম দেখবেন যে প্রজেক্টের এই কাজটা এইভাবে হয়নি কেন, সাথে সাথে কিন্তু আপনার মাইন্ডে ক্লিক করতে হবে যে নিশ্চয়ই প্রবলেমটা হয়তো ডিজাইন ফেজে ছিল, অথবা প্রবলেমটা স্টাফ প্রবলেম ছিল, অথবা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে ছিল, এরকম। এবং এই জন্য আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এ হিউজ এক্সপেরিয়েন্স ফর দ্য ইভালুয়েশন, ঠিক আছে? আমরা ইভালুয়েশন ইনশাল্লাহ আমরা এই মনিটরিং আমি আগামী 3টা সেশন যেহেতু লাগবে, মনিটরিংটা শেষ করে আমি আবার একদম শুরু থেকে শুরু করতে হবে, মানে আমার প্ল্যান ওয়াইজ যেভাবে একটা প্রজেক্ট প্রপোজাল কিভাবে ডেভেলপ করে, সেখানে কিছু টুলস এগুলো করতে করতে দেন যখন আপনাদেরকে আমি 2-3টা অ্যাসাইনমেন্ট দিব, এবং ওই অ্যাসাইনমেন্ট গুলো করার পরে দেন আমরা ইভালুয়েশন আসবো। সো ইভালুয়েশন উইল বি দ্য লাস্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে? Is it, are you জি convinced? স্যার। হ্যাঁ ওকে হ্যাঁ, কাজে স্যার। ইভালুয়েশন আপাতত লেট আস কিপ ইট সাইড। হ্যাঁ, সেটা হলো মানে যখন আপনি এক্সপার্ট হয়ে গেছেন তখনই আপনি ইভালুয়েশনে যাবেন, তার আগ পর্যন্ত ইভালুয়েশন নিয়ে আমরা চিন্তা করার দরকার নেই, আমরা মনিটরিং এ যাবো। আচ্ছা, তো আজকে আমি আপনাদের সবাইকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি বিফোর আই গো টু দ্য নেক্সট স্লাইড, আচ্ছা যদি না থাকে দেন আমি আজকে লেট আস জাস্ট স্টার্ট উইথ দ্য বিগিনিং অফ মনিটরিং। আমি দুইটা করব, মনিটরিং এর জন্য 3টা সেশন করব ইনশাআল্লাহ। আজকে আমাদের ফার্স্ট সেশন। মনিটরিং সম্পর্কে জানার আগে আপনাকে আরো কিছু জিনিস জানতে হবে।
কারণ আপনি কি মনিটরিং করবেন সেটাই যদি না জানেন তাহলে তো আর মনিটরিং সম্পর্কে জেনে তো লাভ নাই। আগে আমাকে জানতে হবে আমি কি মনিটরিং করব, ঠিক আছে? এবং সেই কি মনিটরিং করার আগেও আরো কিছু ফ্যাক্টর আছে, আরো কিছু জিনিস যেগুলো আমাদের জানতে হবে। এর মধ্যে ভেরি এসেনশিয়াল ওয়ান হলো রেজাল্টস ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? তো নেক্সট স্লাইডে যান প্লিজ। আজকে আমরা ইনশাল্লাহ রেজাল্টস ফ্রেমওয়ার্কটা কভার করার চেষ্টা করব। এটা একটু আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট হতে পারে আন্ডারস্ট্যান্ডিং এ। ওই যে বললাম, আমি যদি শুরু করতাম যে প্রজেক্ট প্রপোজাল কিভাবে ডেভেলপ করে তারপরে বাকি স্টেপ গুলো, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনাদের জন্য মানে ইজি হতো। বাট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট, আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ। আজকে আমরা 4টা অবজেক্টিভ নিয়ে ইনশাআল্লাহ এই সেশনটা আমাদের কন্টিনিউ করব। একটা হলো রেজাল্টস ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়, একটা রেজাল্টস ফ্রেমওয়ার্ক কি কি কম্পোনেন্ট থাকে, তারপরে একটা রেজাল্টস ফ্রেমওয়ার্ক কিভাবে ডেভেলপ করতে হয়, এবং সব শেষে হলো রেজাল্টস ফ্রেমওয়ার্কটা কিভাবে আমরা প্ল্যানিং এবং মনিটরিং এ কাজে লাগাতে পারবো। আমি ইভালুয়েশনের কথা আজকে আলাপ করব না। নেক্সট স্লাইড প্লিজ। এখানে রাখেন, এখন আর কোনো ক্লিক করার দরকার নেই। আপনাদের কি মনে আছে এই ইয়েটার কথা? আমরা একটা এই পিরামিডটা যে মানে সেকেন্ড বা ফার্স্ট সেশনে দেখিয়েছিলাম, একটা রেজাল্টস হায়ারার্কি বলছিলাম আমি, বা অবজেক্টিভ হায়ারার্কি। একটা প্রজেক্ট পরিচালনা করার জন্য কি কি জিনিস লাগে মনে আছে? একটা আমরা কেস স্টাডি করেছিলাম একটা হেলথের উপরে। সবার নিচে কি হবে বলতে পারবেন? আচ্ছা রিতা, আপনি শুধু একটা ক্লিক করেন। সবার নিচে ইনপুট, তারপরে কি হবে এবার বলেন? কমপ্লিট না অ্যাক্টিভিটি না আপনি আর না, হ্যাঁ অ্যাক্টিভিটি হ্যাঁ আচ্ছা অ্যাক্টিভিটিটা ক্লিক করেন। কমপ্লিট অ্যাক্টিভিটি হ্যাঁ আচ্ছা কমপ্লিট অ্যাক্টিভিটি, তারপর ছিল হচ্ছে স্যার আউটপুট ছিল। আউটপুট দেন আউটকাম, তারপরে তারপর সবশেষে মনিটরিং ইমপ্যাক্ট ছিল। হ্যাঁ। ইমপ্যাক্ট। এই পয়েন্ট গুলো যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনারা আমি কিন্তু মনিটরিং এ আগাতে পারবো না। এই জন্য আজকে কিন্তু আমি মেসেজ পাঠাইছি আপনারা একটু আমার পুরানো স্লাইড গুলো একটু দেখে আসেন, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক কেমন, যদি আপনারা যদি ওগুলো একটু দেখে আপনাদের মানে দিস ইজ নট জাস্ট লাইক সামথিং যে আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারাও সময় দিচ্ছেন কিন্তু এখানেই শেষ। আমি আশা করি আপনারা বাসাতে একটু পড়ালেখা করবেন এবং পড়ালেখা করে আপনাদের প্রশ্নগুলো আপনারা লিখে নিয়ে আসবেন, এনে আমাকে প্রশ্ন করবেন। এবং ওই যে 2টা সেশন গেছে, 2টা সেশন সম্পর্কে কিন্তু আপনাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আর নাইলে আমি কিন্তু এটা কিন্তু ম্যাথস এর মতো, এই পুরো মনিটরিং ভ্যালুয়েশনটা পুরোটা একটা ম্যাথস এর মতো, ইভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা পুরোপুরি ম্যাথস এর মতো। আপনার একটার সাথে একটা লিঙ্ক, আগেরটা না জানলে কিন্তু পরেরটা আমি যেতে পারবো না। ক্লিক করেন প্লিজ। অ্যাক্টিভিটির পরে আপনারা বলেছেন কমপ্লিটেড অ্যাক্টিভিটি, গুড। তারপরে বলছেন আউটপুট, তারপরে আউটকাম, এবং সবার উপরে হলো ইমপ্যাক্ট। মনে আছে কোনটা কি? এক্সাম্পলটা কি মনে আছে আপনাদের? আমরা একটা হেলথের এক্সাম্পল দিয়েছিলাম। কারো কেউ আমার শেয়ার করতে পারবেন আমরা সেটা কি বলছিলাম ওখানে? আচ্ছা যান নেক্সট স্লাইডে যান। মনে আছে এই প্রজেক্টের কথা? জি জি। প্রথমটা কি ছিল আমাদের? মানি, পিপল, ম্যাটেরিয়াল, টাইম। এটা কি? ইনপুট। হ্যাঁ, বাকি সবারকে এটা কি ক্লিয়ার ইনপুট হিসেবে? আপনারা একজনও বলছেন এটা ইনপুট, বাকি সবাই কি এটাতে এগ্রি করেন? দুই একজন একটু রেসপন্স করেন প্লিজ। সবাই কি আছেন? আচ্ছা, আমাকে একটু রেসপন্স না করলে তো, আমি ইন্টারেকশন না হলে তো বুঝতে পারবো না আপনারা বুঝতে পারতেছেন কিনা। ইনপুটের পরেরটা কি ছিল? কনস্ট্রাকশন অফ নিউ ওয়েলস ইন দ্য কমিউনিটি। এটা কি জিনিস? এটা কি? অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। তারপরে 10 ওয়েলস বিল্ট, আরেকজনে বলেন 10 ওয়েলস বিল্ট এটা কি? স্যার এটা ছিল হচ্ছে কমপ্লিটেড অ্যাক্টিভিটি। হ্যাঁ, 10 ওয়েলস বিল্ট হলো কমপ্লিটেড অ্যাক্টিভিটি। তারপরে ইনক্রিজড অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, এটা কি হবে? আরেকজনে বলেন। এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, আউটপুট। তারপরে ইনক্রিজড ইউসেজটা হবে আউটকাম। আউটকাম। তারপর সবচেয়ে ইমপ্রুভ হেলথ হবে। এটা হচ্ছে আমাদের ইমপ্যাক্ট।
Impact. যে প্রবলেমটা আমরা সলভ করছি হ্যাঁ, ওইটাই হচ্ছে আমাদের impact। ইম্প্যাক্ট, রাইট। এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের ক্লিয়ার হতে হবে। এই যে বললাম যে ম্যাথসের মতো, ম্যাথসে যেমন নামতা আমরা যে টাইমস টেবিল পড়ি, এটা ঠিক এরকমই। এই জিনিসটা যদি আপনাদের, আমি আবারও এই আপনাদেরকে আরেকবার আমি এক্সপ্লেন করতেছি, এটা না হলে কিন্তু আমরা আর সামনে আর আগাইতে পারবো না। এখানে প্রথমটা হলো আমরা বলছি ইনপুট। ইনপুট হলেই দেন আপনি অ্যাক্টিভিটির কথা চিন্তা করতে পারেন। এটা কিন্তু একটা চেইন, এবং একটা ছাড়া আরেকটা কিন্তু সম্ভব না। আপনি একটা থেকে একটা জাম্প করতে পারবেন না। প্রথমে আমার ইনপুট লাগবে, ইনপুট থেকে দেন ইনপুট ভিত্তি করে আমি অ্যাক্টিভিটি প্ল্যান করব। অ্যাক্টিভিটি প্ল্যান করার পর যখন আমি অ্যাক্টিভিটিটা কমপ্লিট করব, তখন আমরা এটাকে বলবো কমপ্লিটেড অ্যাক্টিভিটি। তাহলে আমার এই তিনটাই আমার মেইন। আপনার মনিটরিং এর জন্য এই তিনটাই মেইন। আমি যখন একটা কাজ শেষ করে ফেললাম, তারপরে আমি ধরেন 10টা ওয়াটার ওয়েল বিল্ড করলাম, সো হোয়াট, তারপরে কি? তারপরেরটা হলো এটার ফলে মানুষের এখন অ্যাক্সেসটা বাড়লো, এবং সেটা হবে আমার আউটপুট। তারপরে কি? অ্যাক্সেস বাড়লো, তাতে কি হয়েছে? এখন মানুষ বেশি বেশি ওয়াটার ইউজ করতেছে, সেটা হলো আমার পরবর্তী, সেটা হলো আউটকাম। তারপরে কি? তারপরে হলো এই যে ভালো, তারা ফ্রেশ ওয়াটার বা তারা আপনার এই যে সেফ ওয়াটার ইউজ করতেছেন, বিকজ অফ দিস তাদের হেলথ কন্ডিশন ভালো হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু, এই যে স্টেপ গুলো আছে, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা, শুধু আপনি সো হোয়াট প্রশ্ন করলে হয়ে যাবে। আমার ইনপুট আছে, সো হোয়াট মানে তো বুঝতে পারছেন, মানে ইনপুট ইনপুট দিয়ে আমরা আছে, তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে হলো ইনপুট আছে দেখে আমি অ্যাক্টিভিটি প্ল্যান করতে পারতেছি। ঠিক আছে, আমার ইনপুট আছে, অ্যাক্টিভিটি আছে, সো হোয়াট, এই দুইটা দিয়ে আমি কি করবো? তারপরে আমি অ্যাক্টিভিটি গুলো কমপ্লিট করবো। অ্যাক্টিভিটি করে ফেললাম, তো সো হোয়াট, এরপর আসতেছে আমার আউটপুট। আমি অ্যাক্টিভিটি করার পরে পরবর্তী ইম্প্যাক্টটা কি হচ্ছে? সেটা হলো যে এখন মানুষের কাছে অনেক পানির সোর্স অ্যাভেলেবল। আচ্ছা, পানির সোর্স অ্যাভেলেবল, তারপরে কি? তারপরে হলো এটার ফলে তারা এখন বেশি করে ভালো পানি বা স্বাস্থ্যসম্মত পানি ব্যবহার করবে। তাহলে তারপরে কি হলো? এটাতে কি হলো? মানে সব বারবারই আপনাকে একটা থেকে আরেকটা সো হোয়াট প্রশ্ন করে করে আপনি যখন ফাইনাল স্টেজে পৌঁছে যাবেন লং টার্ম, সেটাই হলো আমাদের আমরা যেটাকে বলি যে রেজাল্টস ফ্রেমওয়ার্কের পার্ট। ঠিক আছে, এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে, হ্যাঁ হ্যাঁ, নাই না? আচ্ছা, তাহলে আমরা নেক্সট লেভেলে যান প্লিজ, নেক্সট স্লাইডে যান। এখানে থাকুক, এখানে থাকুক। এই টার্মগুলোকে আপনারা শুনেছেন, অবজেক্টিভ এবং রেজাল্ট। বাংলায় কি বলে? একটা হলো উদ্দেশ্য আর আরেকটা হলো ফলাফল, তাই না? হ্যাঁ, লক্ষ্য এবং ফলাফল। আচ্ছা, উদ্দেশ্য বা লক্ষ্য, আরেকটা হলো ফলাফল। আচ্ছা, এইখানে আমরা যখন উদ্দেশ্য আর ফলাফলের মধ্যে পার্থক্যটাকে আমরা সবার কাছে ক্লিয়ার কিনা বাংলায়? একটা হচ্ছে যে আপনি একটা কাজ, হ্যাঁ বলেন। একটা হচ্ছে এক্সপেক্টেড আর হচ্ছে অ্যাকচুয়াল কি ঘটছে আর কি রেজাল্ট। আচ্ছা, একটা হলো এক্সপেক্টেড আর আরেকটা হলো কি ঘটেছে, রাইট? কোনটা এক্সপেক্টেড আর কোনটা কি ঘটেছে? অবজেক্টিভ আমরা যেটা আসলে এক্সপেক্ট করে থাকি, আর রেজাল্ট যেটা ফলাফল ঘটেছে। আচ্ছা, তাহলে এক্সপেক্টেডটা হলো আপনি যেটা বললেন, অবজেক্টিভটা হলো আমরা আসলে তাহলে কোনটা কখন করি আমরা? অবজেক্টিভটা আমরা কি শুরুতে করব না শেষে করব? শুরুতে করব। সেট করব শুরুতে। যদি দেখি অবজেক্টিভের সাথে আমাদের রেজাল্ট ম্যাচ করছে তো ভালো, আর না হলে আমাদের রেমেডিয়াল মেজার নিয়ে সলভ করতে হবে। গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। দেখি একটা ক্লিক করেন পরেরটা প্লিজ, ওয়ান ক্লিক অনলি। তাহলে আপনার কথা অনুযায়ী আসলে অবজেক্টিভ বা গোলটা হলো কি ইন্টেনশন, মানে আমি কি করতে চাচ্ছি, আর রেজাল্ট হলো আমার এক্সপেকটেশন, আমি কি আশা করতেছি। বুঝা গেল? ইয়েস স্যার। সবাই যদি কারো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি। আমি নেক্সট পয়েন্টে যাওয়ার আগে এটা ক্লিয়ার হতে হবে, এই পয়েন্টটা ক্লিয়ার হতে হবে। এবং এখানে কিন্তু বিশ্বাস করেন 30-40 বছর ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করতেছে, এই যে এনজিওতে কাজ করতেছে, কিন্তু আপনি তাদের সাথে আলাপ করে দেখেন, কমপক্ষে আপনি 70% পাবেন তাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার না। তারা অবজেক্টিভ আর রেজাল্ট এক মনে করে। আলাপ করে দেখেন। তো আমি চাচ্ছি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হোক। অবজেক্টিভটা হলো ইন্টেনশন, রেজাল্টটা হলো এক্সপেকটেশন। মানে হলো আপনি ধরেন পরীক্ষা দিচ্ছেন, একটা পরীক্ষার আগে আপনার ইন্টেনশনটা কি? একটা ভালো রেজাল্ট করা। আর আপনার ইন্টেনশন হলো একটা ভালো প্রিপারেশন নেওয়া। আর রেজাল্টটা হলো কি? একটা
ভালো রেজাল্ট করা, ঠিক আছে? তো এখন ক্লিক করেন প্লিজ। স্লাইড নাকি দেখা যাচ্ছে না, আচ্ছা অবশ্য এটা আপনাদের সাইড থেকে প্রবলেম, আমি এটা এখান থেকে সলভ করতে পারছি না। এই স্লাইড নাকি দেখতে পাচ্ছেন না, তাহলে একটু কাইন্ডলি খেয়াল করেন। আমরা যখন অবজেক্টিভ লিখি, আমরা অবজেক্টিভ লিখি কিন্তু টু দিয়ে। অলওয়েজ খেয়াল রাখবেন অবজেক্টিভ উইল স্টার্ট উইথ টু। যেমন ধরেন এখানে টু ইমপ্রুভ অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর কমিউনিটিজ ডিভাস্টেটেড বাই এ রিসেন্ট ড্রাউট ইন দ্য নর্দার্ন বাংলাদেশ। এটা হলো আমার অবজেক্টিভ। আপনি এরপর ক্লিক করেন। হ্যাঁ, রেজাল্টটা হলো কি? improved access to safe drinking water for communities devastated by a recent drought in the northern Bangladesh. আপনি দেখেন ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আছে কিনা? এক্সপেকটেশন মানে আমি ধরে নিছি যে আপনার এটা অলরেডি ইমপ্রুভ হয়ে গেছে, তার মানে এটা আবার ফাইনাল রেজাল্ট, এটা আপনাকে অ্যাচিভ করতেই হবে। আর অবজেক্টিভ হলো আমরা এক্সপেকটেশন, আমি আশা করতেছি এটা ইমপ্রুভ হবে। তাহলে অলওয়েজ আমরা যখন রেজাল্ট লিখবো পাস্ট টেন্সে, আর অবজেক্টিভ যখন লিখবো তখন আমরা ইউ উইল স্টার্ট উইথ টু। ঠিক ক্লিয়ার আছে আপনাদের এই দুইটা টার্ম? সবাই কি দেখতেছেন স্লাইডগুলো? কারো কোনো প্রবলেম হলে আবার জানান। তাহলে অবজেক্টিভ বা গোল যেটা আমরা বলি, আমরা অলওয়েজ সেটা শুরু করি টু দিয়ে, এবং সেটা হলো আসলে আমার 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 ইন্টেনশন বা আমার নিয়তটা কি করব আমি। আর এক্সপেকটেশন বা রেজাল্ট যেটা, সেটা হলো আসলে আমি কি অ্যাচিভ করলাম, আমি ওটা অ্যাচিভ করছি কিনা। তাহলে দেখা যাচ্ছে রেজাল্টটা কিন্তু আমরা একটা প্রজেক্টের একটা নির্দিষ্ট সময়ের পরে যেয়ে কিন্তু আমরা সেটা মেজার করি। এই জন্য আমরা পাস্ট টেন্স ইউজ করি, ইমপ্রুভড। কারো প্রশ্ন আছে পরবর্তী স্লাইডের আগে? আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার, তাহলে নেক্সট স্লাইডে যান প্লিজ। তাইলে এই যে রেজাল্ট ফ্রেমওয়ার্কের কথাটা বললাম, আমরা ওখানে 6টা ডিফারেন্ট লেভেলের রেজাল্টের কথা আমরা চিন্তা করেছি। যে ইনপুটটা, এটাও কিন্তু একটা রেজাল্ট। ইনপুট হলো ফার্স্ট, তারপর হলো আমাদের অ্যাক্টিভিটি, কমপ্লিটেড অ্যাক্টিভিটি, তারপর হলো আউটপুট, তারপর আউটকাম, তারপর হলো ইম্প্যাক্ট। এই 6টাকে ভার্টিক্যালি মানে উপরে উপরে সাজানোটাই হলো রেজাল্ট ফ্রেমওয়ার্ক। ক্লিক করেন প্লিজ। হ্যাঁ, সবার নিচে যেটা থাকে সেটা হলো যে আউটপুট এবং অ্যাক্টিভিটিস নিয়ে আমরা একটা লেভেলে থাকবো। তারপর নেক্সট লেভেল যান, তার উপরে থাকবে আউটকাম, তার উপরে যান আরেকটা ক্লিক দেন, ব্যাস এখানে থাকবে ইম্প্যাক্ট বা গোল। তাহলে আপনি দেখেছেন আমরা ওখানে কিন্তু 6টা লেয়ার ছিল। এর মধ্যে ইনপুট নিয়ে আমরা আসলে আমি যখন আপনার মনিটরিং টাইপস আসবো নেক্সট সেশনে, তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা বলবো কোন লেভেলে আমরা ইনপুট করি। কিন্তু আমরা রেজাল্ট ফ্রেমওয়ার্কে ইনপুট নিয়ে খুব বেশি আমরা মানে ইয়ে করি না, আমরা মানে মাথা ঘামাই না। আমরা সরাসরি চলে যাই অ্যাক্টিভিটি, কমপ্লিটেড অ্যাক্টিভিটি এবং আউটপুট, সেগুলো একটা লেভেলে থাকে। তার উপরে লেভেলে থাকে আউটকাম, সেটাকে আমরা রেজাল্ট বলি। আর নিচের যে অ্যাক্টিভিটি এবং আউটপুট, এটাকে আমরা সাব রেজাল্ট বলি। আর সবচেয়ে উপরে যেটা গোল, সেটাকে আমরা ইম্প্যাক্ট বলি। এগুলাকে একটা ফ্রেমে সাজানো। এখন আপনারা তো আমাকে প্রশ্ন করতে পারেন সাব রেজাল্ট দুইটা কেন এখানে? এটা ডিপেন্ড করে আপনার প্রজেক্টের কম্পোনেন্টের উপরে। আপনার একটা প্রজেক্টে যদি 5টা কম্পোনেন্ট থাকে, তাহলে আপনার 5টা সাব রেজাল্ট হবে। আপনার একটা প্রজেক্টে যদি 3টা কম্পোনেন্ট থাকে, তাহলে 3টা সাব রেজাল্ট হবে। আপনার প্রজেক্টে যদি একটা কম্পোনেন্ট থাকে, তাহলে একটা সাব রেজাল্ট হবে, ঠিক আছে? আর আমি আসলে এটাকে কমপ্লিকেটেড করি নাই। চাইলে আমরা অ্যাক্টিভিটি নেক্সট লেভেলে কিন্তু আমরা অ্যাক্টিভিটিটা সেট করতে পারি, অ্যাক্টিভিটির জন্য আরেকটা লেয়ার করতে পারি, অসুবিধা নাই অ্যাক্টিভিটি এবং কমপ্লিটেড অ্যাক্টিভিটির জন্য। বাট আমরা টু মেক ইট সিম্পল, কিপ ইট সিম্পল। এখন এই পর্যায়ে আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনারা নিজেরাই বুঝবেন যে না, আমি অ্যাক্টিভিটি আলাদা করে ফেলি, আরেকটা লেয়ার করে ফেলি। বুঝাইতে পারছি? মানে সবচেয়ে নিচের লেয়ারটা হবে অ্যাক্টিভিটি, তার উপরে হবে সাব রেজাল্ট, তার উপরে হবে রেজাল্ট, তার উপরে হবে গোল। আমাদের লিঙ্ক হলো গোল মানে হলো আমার ইম্প্যাক্ট, রেজাল্ট হলো আমার আউটকাম। ইভেন কোন প্রজেক্টে 2টা রেজাল্ট হতে পারে, 3টা রেজাল্ট হতে পারে, ডিপেন্ডিং অন আপনার কি ধরনের অ্যাক্টিভিটিস করছেন এবং সে প্রজেক্টের আপনাদের ইয়েগুলো কি, অবজেক্টিভ গুলো কি, সেটার উপর ভিত্তি করে। আর
আউটপুটও প্রত্যেকটা রেজাল্টের জন্য 2টা 3টা 4টা 5টা আউটপুটও হতে পারে, কারণ কম্পোনেন্টের উপর ভিত্তি করে। আমি আপনাদেরকে একটু পরে যখন ফুল এক্সাম্পলটা দেখাবো তখন ইনশাআল্লাহ আই হোপ ইট উইল বি ক্লিয়ার। আপাতত এতটুকুই বোঝা গেছে। ইমপ্যাক্ট মানে হলো গোল, আউটকাম মানে হলো রেজাল্ট, এন্ড আউটপুট মানে হলো সাব রেজাল্ট। আউটপুটের নিচে আমরা আরেকটা লেয়ার করতে পারি শুধু অ্যাক্টিভিটির জন্য, কিন্তু এখানে আমি জাস্ট সিম্পল রাখার জন্য এখন আপনাদেরকে আমি এই আউটপুটের অ্যাক্টিভিটি একটা লেয়ারে রেখেছি, এটা কোনো সমস্যা নেই। নেক্সট আরেকটা ক্লিক করেন। হ্যাঁ, একটা রেজাল্ট ফ্রেমওয়ার্কের যে কম্পোনেন্ট গুলো আমরা বলছিলাম যে আমাদের সেকেন্ড অবজেক্টিভ ছিল রেজাল্ট ফ্রেমওয়ার্কের কম্পোনেন্ট গুলো। এই হলো আপনার রেজাল্ট ফ্রেমওয়ার্কের কম্পোনেন্ট। প্রথমে থাকবে এটার গোল, তারপর থাকবে রেজাল্ট, সাব রেজাল্ট, অ্যাক্টিভিটিস, কমপ্লিট অ্যাক্টিভিটিস একটা, আর সব শেষে থাকে একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনস অথবা রিস্ক। আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টে আপনাকে প্রজেক্ট প্রপোজাল যখন ডেভেলপ করবেন তখনই কিন্তু চিন্তা করে নিতে হবে যে আমার কি কি রিস্ক আসতে পারে। এখন আপনি বলুন আমি কিভাবে জানবো রিস্ক? এটা হলো আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। বিভিন্ন রকম রিস্ক আসতে পারে। এখন বাংলাদেশে আপনাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাকে একটা রিস্ক ফ্যাক্টরের কথা বলেন তো। ধরুন আপনি ফুড ডিস্ট্রিবিউশনে গেলেন, রমাদান ফুড ডিস্ট্রিবিউশন করতে গেলেন, কি রিস্ক আসতে পারে যেটা আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমি যদি এরকম একটা রিস্কে পড়ি তাহলে আমি এইভাবে কাজটা শেষ করব। জাস্ট থিঙ্ক অ্যাবাউট আমাদের ফার্স্ট কেস স্টাডি, পিকনিকের যে কেস স্টাডি দিয়েছিলাম সেখানে আমরা কিছু রিস্ক নিয়ে আলোচনা করেছিলাম। আমাকে 2-4টা এখন ফুড ডিস্ট্রিবিউশন প্রজেক্টটা পার্টিকুলারলি চিন্তা করেন, অথবা আপনি যে প্রজেক্টে আছেন সেই প্রজেক্টেরই আলোকে আমাকে 2-4টা রিস্কের কথা বলেন। বলেন। চুরি হতে পারে, ছিনতাই জি? হতে পারে। আচ্ছা ঠিক আছে, চুরি একটা হলো অথবা ছিনতাই। হ্যাঁ ঠিক আছে, চুরি বা ছিনতাই সেটাকে আমরা একটা রিস্কের মধ্যে ধরবো। এটাকে আমরা ইয়ে করবো স্টিলিং, রাইট? হ্যাঁ ঠিক আছে, থেফট ঠিক আছে, হ্যাঁ 1। তারপরে স্যার আমাদের রমাদানে যেই ফুড ডিস্ট্রিবিউশন যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে বিশেষ করে হচ্ছে আমাদের শর্ট মানে বিশাল পরিমাণে কাজ করতে হয়। তো প্রথমত Time. শর্ট টাইমে সেই প্রোডাক্ট গুলো মানে একদম খুব মানে একদম আপনার ধরেন যে রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্টটা ক্রয় করা, এটা একটা চ্যালেঞ্জ থাকে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই বিশাল পরিমাণ ফুড এটা আমাদের প্যাকেজিং করা। তো প্যাকেজিং করার জন্য স্বেচ্ছাসেবক তাদেরকে প্রথমত হচ্ছে শর্ট টাইমে নির্দিষ্ট স্পটে আনা এবং তাদেরকে ম্যানেজ করে এগুলো প্যাকেট করা, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ থাকে আমাদের। এটা একটা চ্যালেঞ্জ, বাট ওকে, এটা একটা চ্যালেঞ্জ বাট ইটস নট এ রিস্ক। আচ্ছা রিস্কের বিষয়ে চ্যালেঞ্জ আর রিস্কের মধ্যে পার্থক্য আমি আপনাকে একটু বলি। যেটা চ্যালেঞ্জ সেটা আপনি কিন্তু আগে থেকেই জানেন, এবং সেটার জন্য আপনি সরাসরি কোনো আপনার একটা প্ল্যান নিয়ে, যেমন আপনি যে চ্যালেঞ্জটার কথা এখানে উল্লেখ করলেন সেটা কিন্তু আপনি ধরেন রমাদান শুরু হবে, আপনারা যদি প্রোগ্রাম শুরু করেন 2 মাস আগ থেকে ফর এক্সাম্পল, তাহলে আপনি এখন 2.5 মাস আগে বা 3 মাস আগে শুরু করলে কিন্তু এই টাইম কনস্ট্রেন্ট, প্রকিউরমেন্ট কনস্ট্রেন্ট, প্যাকেজিং কনস্ট্রেন্ট, ট্রান্সফার এগুলো কিন্তু আপনি সলভ করতে পারেন। দিস ইজ বাট ইট ইজ নট এ রিস্ক। স্যার এটা কি রিস্কের ভিতর পড়ে না? ধরেন আমরা মানে প্রোডাক্ট তো খেজুর কিনবো সাপোজ, সেখানে তো বিশাল পরিমাণে খেজুর কিনতে হয় আমাদের। তো বাই চান্স স্যার ওইখানে দেখা যায় যে ক্রয় করার সময় আপনার কোনো কারণে যদি যে ফুড গুলো আছে যেগুলো কিনবো ওটা যদি আপনার কোনো কারণে ড্যামেজ হয় বা নষ্ট হয়, এগুলো যদি বাই চান্স দিয়ে দেয় ভিতর, হ্যাঁ এর কারণে কিন্তু স্যার দেখা যায় বাকিগুলো অল্প সময়ের ভিতরে ঠিক আছে, এটা স্পয়েল হয়ে যায়। প্রকিউরমেন্ট এটা একটা চ্যালেঞ্জ। রিস্কের ভিতর পড়বে। হ্যাঁ, এটা একটা প্রকিউরমেন্ট চ্যালেঞ্জ, ঠিক আছে। এটা একটা প্রকিউরমেন্ট, আমি এখানে লিখেছি, প্রকিউরমেন্টের কথা আমি লিখেছি, এটা একটা প্রকিউরমেন্ট চ্যালেঞ্জ। এটাকে ধরা যায় একটা রিস্ক হতে পারে, এটা একটা হ্যাঁ। আমি আরেকটু ডাইরেক্ট রিস্ক আছে, জি সাগর সাহেব কিছু বলবেন মনে হয়, বলেন। আমার মনে হয় যে এখানে আমরা যেটা হয়তো ইনফ্লেশন রেট যেটা আমরা কন্ট্রোল করতে হ্যাঁ, পারি না। ইনফ্লেশন ইজ ভেরি গুড। হ্যাঁ, ইনফ্লেশন আসলে রিস্ক মানে হলো এক্সটার্নাল ফ্যাক্টর যেটা আপনার হাতে কন্ট্রোল নেই। রিস্কটা মানে হলো কি এক্সটার্নাল ফ্যাক্টর যেটার কন্ট্রোল আপনার হাতে নাই, কিন্তু সেটা আপনার প্রজেক্টে নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। এখন আপনি যেমন ইনফ্লেশনটা বললেন, এক্সিলেন্ট। ইনফ্লেশনটা কিন্তু অনেক সময় আপনার দুইভাবে কাজ করতে পারে। আপনি যদি লোকালি প্রকিউর করার প্ল্যান করেন এবং যদি দেখা যায় আপনার কারেন্সি ডিভ্যালুয়েট হয়ে গেল, আপনার ডলারের দাম বেড়ে গেল, তখন কিন্তু আপনি গেইন করলেন। স্যার আমাদের রানিং একটা প্রজেক্ট, এখানের কিছু রিস্ক নিয়ে আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই। হ্যাঁ প্লিজ প্লিজ। আমাদের এই মুহূর্তে চলতেছে বৃক্ষরোপণ প্রকল্প 2025। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা 65 জেলাতে বৃক্ষরোপণ করতেছি, গাছ বিতরণ করতেছি। তো 64 জেলার গাছ
আমরা 64 জেলা থেকেই নিচ্ছি, এরকমটা আসলে সম্ভব হচ্ছে না। দেখা যাচ্ছে যে আপনার কোনো নির্দিষ্ট একটা জেলাতে দাম অনেক বেশি হয়ে বেশি বা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে? পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ঠিক তারপরে আছে। এরকম বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে দূরের কোনো একটা, যেমন আমি মুন্সিগঞ্জের জন্য চারা এনেছিলাম রংপুর থেকে। তো ওই আসলে সময়ে এটা অনেক মুন্সিগঞ্জ থেকে ট্রাভেলিং চারাগুলো কস্ট। আনার সময় শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। মুন্সিগঞ্জ থেকে রংপুর থেকে মুন্সিগঞ্জের চারাগুলো আনার সময় অনেকগুলো চারা নষ্ট হয়ে গেছে। এবং আমি ধরেন রংপুর থেকে যে চারাটা আমি 40 টাকা করে কিনতেছি, হুম, মুন্সিগঞ্জে সেই চারাটার দাম 250 টাকা। তো আমার বাধ্য হয়ে রংপুর থেকেই আনতে হচ্ছে মুন্সিগঞ্জের আচ্ছা, জন্য বুঝতে চারাটা। পারছি। আচ্ছা, এটার এটা একটা ডিসটেন্স কিন্তু প্রকিউরমেন্ট অনেক চ্যালেঞ্জ। বেশি। আর জি স্যার, এটাই বলতে চাচ্ছিলাম যে দেখা যাচ্ছে যে তারপরে আবার একদিন ডিলে হয়েছে, ট্রাক ঢুকতে পারে না টাইম মতো, যার কারণে অনেকগুলো চারা আবার নষ্ট হয়েছে। তো এই রিস্কটা মাথায় রেখে এটা হলো আমাকে এই চ্যালেঞ্জটা লজিস্টিক। নিতে হ্যাঁ, হয়েছে। এটা লজিস্টিক। হ্যাঁ, ঠিক আছে। আমি স্যার দুটো নিলাম আপনার। একটা হলো প্রকিউরমেন্ট, একটা লজিস্টিক। আর কেউ? স্যার পার্বত্য অঞ্চল যেমন ধরুন বান্দরবনের একটা রিমোট এরিয়ায় যেখানে আমি একটা ডিপ টিউবওয়েল বা নিরাপদ পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য একটা ডিপ টিউবওয়েল করতে গেলাম। সেখানে মিস্ত্রির সাথে কথা বলে যতটুকু প্রথমে ধারণা পেলাম যে এখানে 500 বা 600 ফিট বোরিং করলে পানির লেয়ার পাওয়া যাবে। তো দেখা যাচ্ছে যে 800-900 ফিট বোরিং করেও ওইখানে পানির লেয়ার পাওয়া গেল না, বা ওইখানে আমি প্রজেক্টটা সাকসেস করতে পারলাম না। এটা একটা রিস্ক হতে পারে বা থাকতে পারে। হ্যাঁ, এটা একটা রিস্ক হতে পারে। এটা একটা রিস্ক হতে পারে। এখানের মধ্যে সেটা আপনার ওই যে এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দিলাম। এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সাথে ডাইরেক্টলি আপনি একটু ফিট করতে পারবেন এই সেন্সে যে এটা জিওফিজিক্যাল কন্ডিশন সার্ভে। নরমালি আপনি তো শুরুতে প্রজেক্টের শুরুতে কিন্তু আপনি চিন্তা করছিলেন যে মনে হয় 600 ফুট পর্যন্ত গেলে বা ওখানকার আপনার কিছু সেকেন্ডারি ইনফরমেশন কালেক্ট করে আপনাকে পড়ছেন যে ওই এলাকাতে কত লেয়ার, কোন লেয়ার পর্যন্ত গেলে আমি পানি পাবো বা ভালো পানি পাওয়া যাবে, সাস্টেনেবল পানি পাওয়া যাবে। সেটাই করে আপনারা একটা এস্টিমেট করেছেন শুরুতে, কিন্তু যা দেখা গেল যে ইয়েতে যে আসলে ওই লেয়ারে ওইভাবে ওই যে পরিমাণ পানি দরকার সেই পানি আর পাওয়া যায়নি। হ্যাঁ, এটা একটা রিস্ক। আর এনিবডি এলস? স্যার ওভারক্রাউডিং দেখা দিতে পারে যদি আমি পণ্যগুলো যখন তাদেরকে বিতরণ করব তখন দেখা যেতে পারে যে ওভারক্রাউডিং হচ্ছে বা লোকজন বেশি চলে এসেছে, এরকম হতে পারে। হ্যাঁ, সেটা একটা অবশ্যই এটা একটা ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, এটাও নেওয়া যেতে পারে, ওভারক্রাউডিং এবং হ্যাঁ, হ্যাঁ, এটা একটা হতে পারে। আর 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 দুইটা নিব আমি, তারপর আমরা নেক্সট লেভেলে চলে যাবো ইনশাআল্লাহ। আর দুইজনে জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমি আসসালাম, যদি বলবেন। বলি এখানে যেমন বৃক্ষরোপণ নিয়ে যদি একটা বলি রিস্কের বিষয়ে, যেমন চারা নির্বাচনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হুম, দেখা যায় যে আমরা যখন বিভিন্ন নার্সারি থেকে চারা ক্রয় করি, হুম, সেই ক্ষেত্রে নার্সারিওয়ালারা একটা আহ 2 নাম্বারি করার চেষ্টা করে যে চারার বিভিন্ন ধরন থাকে, হুম, হুম, সঠিক চারাটা নির্বাচন করা। দেখা গেল হুম, যে হুম, আমি যেমন উদাহরণ যদি দিই, আমার লেবু বিভিন্ন জাতের হয়, একটা হচ্ছে চায়না 3, একটা হচ্ছে সিডলেস, একটা আছে 12 মাসি। তো হুম, সেই ক্ষেত্রে ২ টা লেবুর চারা বা গাছের পাতার আকৃতি সেম ক্যাটেগরি দেখে মনে হয়, বা হুম, হুম। কলমের দিক দিয়ে ভিন্নতা আছে, যেগুলো সাধারণ মানুষ বা যে কখনো চারা কিনে নেয় সে কিনতে গেলে ঠকতে পারে। আচ্ছা, আচ্ছা, তো বুঝতে পারছি। এইটা এক ধরনের রিস্ক আমার মনে হয়। হ্যাঁ, এটা একটা রিস্কের মধ্যে আমরা এগুলো সব পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকজন থেকে আমার আরেকজনের একটা রিস্ক নিব। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি, 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 বলুন। আচ্ছা স্যার, আমি বর্তমানে হচ্ছে আমাদের টিনের ঘর প্রজেক্টে কাজ করতেছি। এটা হচ্ছে হুম, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা, একটা গ্রাম, মানে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল। তো হুম, এখানে আমাদের হচ্ছে মালামাল যে পারচেজ করতে হয়, এগুলো আমাদের অফিসিয়ালি আমরা যে প্রতিনিধিরা আছি আমাদের নিজেদেরকেই হচ্ছে মালামাল গুলো পারচেজ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় আমাদের প্রতিদিনই হচ্ছে ক্যাশ হ্যান্ড পেমেন্ট করতে হয়। তো যার কারণে আমাকে হচ্ছে সকাল থেকে শুরু করে অনেক সময় সন্ধ্যার পরেও হচ্ছে ট্রাভেল করতে হয়। তো এই সময় আমার কাছে দেখা যাচ্ছে 50,000 টাকা বা 1 লাখ টাকা বা 2 লাখ টাকা থাকতেছে। তো হুম, হুম, টাকাটা হারিয়ে যেতে পারে, অথবা আমি হচ্ছে নিজেও একটা হচ্ছে রিস্কের মধ্যে পড়ে যেতে পারি, ডাকাতের কবলে পড়তে পারি। আরেকটা হুম, জিনিস হুম, হচ্ছে আমরা যে মালামালগুলো পারচেস করতেছি উপকারভোগীদের বাসায় পৌঁছে দিতে যাওয়ার সময় কোনো রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন মালামালগুলো ড্যামেজ হতে পারে, অথবা মালামালগুলো চুরি হতে পারে। মানে এখানে বিভিন্ন ধরনের রিস্ক ঠিক আছে, এর সাথে। ঠিক আছে, আমি এগুলো করেছি। ঠিক আছে, আপনাদের রিস্ক গুলো জি, নিয়ে আমি পেয়ে গেছি মেসেজটা। আসেন আমরা এবার একটু এক্সাম্পল দেই। আমি কয়েকটা এখানের মধ্যে এক্সটার্নাল ফ্যাক্টর, প্রথম কথা হলো রিস্কটা তো বোঝা গেল যে এক্সটার্নাল ফ্যাক্টর যেটা আপনার কন্ট্রোলে নাই। হ্যাঁ,
তো এখানে আপনারা যে এক্সাম্পল গুলো দিয়েছেন এর মধ্যে 2-3টা এক্সাম্পল আছে, সেটা আমি আপনাদেরকে পরে যখন এই শেষের দিকে এসে এটা নিয়ে যখন আলোচনা করবো ইনশাআল্লাহ, তাহলে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এগুলো কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, আর আমরা যেখানে এখানে একটা প্রজেক্ট প্রপোজাল যখন সাবমিট করেন বা ডেভেলপ করেন, তখন কিন্তু এই পয়েন্ট গুলো আপনাদেরকে বিবেচনায় এনে একটা অ্যাকশন প্ল্যান করতে হবে। যেমন আপনি এখন বললেন যে টাকা, এতগুলো টাকা নিয়ে আমি যাচ্ছি, আমার কাছে অনেক টাকা থাকতে পারে, লুট হয়ে যেতে পারে, ডাকাতি হতে পারে, রিস্ক আছে। তাহলে সেটার জন্য আপনি কি একটা প্ল্যান নেবেন, আপনাকে সেটা একটা মোটামুটি একটা অ্যাকশন প্ল্যান আপনাকে আগেভাগে ডেভেলপ করতে হতে পারে, যে এরকম কোনো কেস হলে বা কখনো যদি রাত হয়ে যায় তাহলে আমি কি করব। ঠিক আছে, সেটাই আমরা বলি কি যে আপনার মিটিগেশন প্ল্যান। আর এখন নর্মালি আমরা এই যে কোনো একটা প্রজেক্টে আপনারা যখন প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করবেন, কয়েকটা রিস্ক ফ্যাক্টর বা অ্যাজাম্পশন হলো, প্রথমটা আসতেছে কমিউনিটি এঙ্গেজমেন্ট। আপনি তো কমিউনিটির জন্য কাজ করতেছেন, তাই না? বাংলাদেশের মতো একটা কমপ্লিকেটেড পলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশে কমিউনিটিকে নিয়ে কাজ করাটা কিন্তু অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়। কেন ডিফিকাল্ট হয়? ধরেন আপনি তো আর 100% কভার করতে পারছেন না, আপনি হয়তো দিচ্ছেন সবচেয়ে হতদরিদ্র যারা তাদেরকে, কিন্তু সেখানে অনেকের অনেক ইন্টারেস্ট থাকবে। তারা হয়তো চাইবে যে তার আত্মীয়কে দিতে হবে, তার আত্মীয়কে সিলেক্ট করতে হবে, অথবা তারা চাইবে তাদের পলিটিক্যাল পার্টিকে দিয়ে দিতে হবে, পলিটিক্যাল পার্টির তারা যাদেরকে ইচ্ছে তাদেরকে ডিস্ট্রিবিউট করবে, এরকম অনেক রিস্ক থাকে। আবার যেহেতু যাদের নিয়ে আপনি কাজ করছেন তাদের ভয়েস কমিউনিটিতে সবচেয়ে পুয়ার, কাজে তারা অনেক সময় ওই ধরেন প্রভাবশালী এসে তাদেরকে যদি ভয় লাগায় দেয়, সাবধান তুমি এই প্রজেক্টে যাবে না, তুমি গেলে তোমার এই ক্ষতি হবে, সেই ক্ষতি করব, তখন তারা কিন্তু কমিউনিটি আপনার সাথে হয়তো এঙ্গেজ নাও হতে পারে। এটা আমরা বলতেছি একটা ওয়ান অফ দা অ্যাজাম্পশন, যে কমিউনিটি থেকে আমি সাপোর্ট নাও পেতে পারি। তাহলে আপনি কমিউনিটির সাথে কাজ করতে যাচ্ছেন, কমিউনিটির জন্য কাজ করতে যাচ্ছেন, বিভিন্ন ফ্যাক্টরে যদি উপর ভিত্তি করে দেখা যায় যে কমিউনিটি আপনার সাথে এঙ্গেজ হচ্ছে না, তাহলে তো আপনার প্রজেক্টটা সাকসেসফুল হলো না। দিস ইজ ওয়ান এক্সাম্পল। পলিসি অ্যান্ড রেগুলেটরি সাপোর্ট নাম্বার 2, সেটা হলো বিভিন্ন সময় গভর্নমেন্টের বিভিন্ন রকম পলিসি চেঞ্জ হয়। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এখন না, আজকে থেকে প্রায় 12-13 বছর আগে আমি তখন ইসলামিক রিলিফের জন্য চাকরি করতাম। আমাদের ইয়েতে আপনার ওই সুনামগঞ্জে কোরবানি প্রজেক্ট ছিল। সেখানে ধরেন প্রায় আমার মনে হয় সোফার আই ক্যান রিমেম্বার 9,000 কোরবানি মানে এক গরু ইকুয়াল টু 7, আবার এক ছাগল মানে ইকুয়ালস টু 1, এই টাইপের একটা ছিল। যেহেতু ইসলামিক রিলিফ ধরেন এটা ব্রিটিশ বেসড এনজিও এবং সেখানে সিলেটের লোক বেশি, কাজেই তারা চাইছে যে আমরা অমুক অমুক এলাকায় করবো, অমুক অমুক এলাকাতে করবো, রাইট? এখন সেখানে যখন তারা এটা ইমপ্লিমেন্ট করতে গেল, ওই সময় এ ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, আপনার কি ওনার কথা মনে আছে কিনা আমি জানি না, কালো বিড়াল খাতো না কি যেন ওনার নাম ছিল, সুরঞ্জিত সেন, মনে আছে, রাইট? ভদ্রলোক তো হিন্দু, কিন্তু সে প্রথমেই করলো আমরা 25টা গরু দিতে হবে আর 200 ছাগল দিতে হবে, নাহলে তোমাদের কাজ করতে দিব না। এখন আপনি কি করবেন? আপনার গরুই আছে মাত্র 50টা, এর অর্ধেক দিয়ে দিতে হবে। এখন এই ইয়েটা নিয়ে আপনি যদি এখন ইংল্যান্ডে যায় যদি ডোনারদেরকে বলেন, কারণ এটা তো ইন্ডিভিজুয়ালরা এই করছে, তাদেরকে যদি বলেন দেখো তোমার এলাকার এমপি আমাকে কাজ করতে দিচ্ছে না, তো তারা বলো তাহলে তোমারা দিয়ে দাও লাভটাকে, আমি নেক্সট টাইম আমি নিজে দিব, তাই না? এই টাইপের এই যে রেগুলেটরি সাপোর্ট যেটা বা আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট যেটা, সেটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু এই তখন তো দেখা যায় প্রজেক্ট আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না। আমি এখন জাস্ট ইয়ের জন্য আপনাদের যারা রামাদান প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করেন, আমি তাদেরকে একটু প্রশ্ন করি এই ব্যাপারে। কারণ আমাদের গত বছর এই ইয়ের যে সিম্বুলা কি যেন ফাউন্ডেশন মনে একটা ইয়ে আছে বাংলাদেশের, আমাদের রামাদান প্রোগ্রামটা তারা করেছিল আর কি, সিম্বুলা কি যেন একটা নাম, এটা অর্গানাইজেশন সিম্বুলা ফাউন্ডেশন বা সামথিং লাইক দিস, উত্তরাতে তাদের অফিস। আমরা সেখানে তারা দেখলাম যে আমাদেরকে বলতেছিল যে ঘুষ না দিলে তারা কাজ করতে পারতেছে না, এবং ঘুষ কিন্তু সেটা কমও না, প্রায় অল টুগেদার মনে হয় প্রায় 10 লক্ষ টাকা, 2 কোটি টাকার প্রজেক্টে 10 লক্ষ টাকা ঘুষ। এখন তো আমি তো বাংলাদেশের সিচুয়েশন জানি, আর ওই সময় গত বছর তো ওই সময়টাতে, গত বছর বলতে এটা কিন্তু আওয়ামী লীগের কথা বলতেছি আমি, ওই সময়টাতে আপনার মানে এই রোজা না, আগের রোজা, যে রোজা গেলে এটা না, আগের রোজাটার কথা বলতেছি, ওই সময় তো সিচুয়েশন এমন ছিল, তারা অনেক ইয়ে করে তারপরে মানে কেরানি থেকে শুরু করে ডিসি পর্যন্ত, কারণ তাদেরকে একটা ওয়ান অফ আর কন্ডিশন যে আপনি এই
অ্যাপ্রুভাল নিতে হবে এদের সবার কাছ থেকে, ডিসি থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, এনজিও থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, তারপরে ডিসি থেকে, তারপরে ইউএনও থেকে, তারপরে এসে আপনার লোকাল চেয়ারম্যান থেকে, এবং সবাই সাইন করতে হবে যে আপনি কাজটা করছেন। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড রেগুলেট, এবং সেটা করতে যায় তারা ধরেন যদি 10 লক্ষ টাকা তারা শেষে ওইদিকে চলে গেছে, আমরা এটা হিসাব দিবি কিভাবে? এখন এটা হলো ওয়ান অফ দা অ্যাজাম্পশন যে আমি এরকম প্রবলেম ফেস করতে পারি, তাহলে কিভাবে এটা সলভ করবেন সেটা আমরা পরে আসতেছি। তারপরে কারেন্সি ফ্লাকচুয়েশনের কথা আপনারা বলছেন, এটা অনেক সময় পজিটিভ হয়, অনেক সময় নেগেটিভ হয়। যদি আপনি ইন্টারন্যাশনালি প্রকিউর করেন, কারেন্সির দাম যদি কমে যায় তাহলে আপনি লস। আবার যদি আপনি লোকালি প্রকিউর করেন কিন্তু কারেন্সি ডলার দাম যদি বেড়ে যায় তাহলে আপনি গেইন করলেন। আমরা দেখলাম এরকম অনেক সময় হয়। প্রকিউরমেন্ট এবং লজিস্টিকের কথা আপনারা সবাই বলছেন, অনেকগুলো কথাই বলছেন যে হয়তো মেটেরিয়াল পাওয়া না যেতে পারে। তারপরে আপনার এই কি যেন বলে, এই যে দামের কথাটা বললেন, দামটা এক জায়গায় এক এক রকম, তারপর এগুলোকে ট্রান্সপোর্ট করা, এগুলোর অনেক রিস্ক, অনেক সমস্যা, এসব সবকিছু প্রকিউরমেন্ট এবং লজিস্টিকের মধ্যে পড়তেছে।